রমজানের আগে ভোজ্য তেলের সংকট আরও তীব্র করার চেষ্টা এবং দাম বাড়াতে সেই পুরনো কৌশল অবলম্বন করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে সমকাল পত্রিকায় আজ একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের স্টাফ রিপোর্টার জসিমউদ্দিন বাদল। তার সঙ্গে কথা বলবো আর বিস্তারিত জানার চেষ্টা করব। সঙ্গে আছি শাহাদাত তনিম। জসিমউদ্দিন বাদল, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সামনে তো রমজান, সেই রমজানকে ঘিরে ভোজ্য তেলের সংকট কি বাড়বে কিনা এবং দামের কি পরিস্থিতি বাজারে এখন? সাধারণত প্রতি বছরেই রমজানের আগে ভোজ্য তেল, চিনি, ছোলা এই জাতীয় পণ্যগুলো নিয়ে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়। তো এবার ভোজ্য তেলের ক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে। গত ডিসেম্বরে একবার ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে 8 টাকা লিটারে। তো আন্তর্জাতিক বাজারে দাম আরও বাড়ছে এমন অজুহাতে আমদানিকারকরা গত মাসে আবারও দাম পর্যালোচনা অর্থাৎ দাম বাড়ানোর জন্য ট্যারিফ কমিশনকে একটা চিঠি দিয়েছিল। তো সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয় এটা নাকচ করে দিয়েছে যে রমজানের আগে দাম বাড়ানো যাবে না। এই পরিস্থিতির মধ্যেই দেখা যাচ্ছে যে কোম্পানিগুলো যেটা বাজার পর্যালোচনা করে এবং বাজার ব্যবসায়ীদের, ছোট ডিলার এবং খুচরা ব্যবসায়ী যারা, তাদের কাছে কথা বলে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে দাম বাড়াবে না বলার পর থেকেই আমদানিকারক যারা বড় কোম্পানিগুলো এরা বাজারে তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে এক ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে। ক্রাইসিস তৈরি হওয়ার কারণে বিশেষ করে বোতলজাত তেলের ক্ষেত্রে, তো বোতলজাত তেলের যখন সংকট তৈরি হলো তখন এর চাপটা পড়লো খোলা সয়াবিন এবং খোলা পাম তেল এ দুটোর উপরে। ফলে খোলা তেলেরও এখন দাম বেড়ে গেছে। খোলা তেলের লিটার এখন 180, 82, কোথাও কোথাও 185, 190 টাকাও কেউ কেউ নিচ্ছে। তো এই যে ক্রাইসিস যে এটা কিন্তু এখনও চলছে এবং এটা রমজানের আগে এটা কতটুকু এই ক্রাইসিসটা কেটে যাবে এখনই বলা যাচ্ছে না, যদিও আমদানিকারকরা বারবার আশ্বস্ত করছে যে ক্রাইসিস হবে না। এটি কি পুরনো কৌশল নাকি এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে কিনা? পুরনো কৌশল ব্যবসায়ী যারা, পাইকারি ব্যবসায়ী এবং ডিলার, খুচরা ব্যবসায়ী যারা, তারা বলছেন আমরা সমকালের পক্ষ থেকে প্রায় অন্তত 20 জন এই ধরনের ব্যবসায়ীর সাথে কথা বলেছি। তাদের দীর্ঘদিনের পর্যালোচনা অবজারভেশনে তারা তাদের এই ধরনের ধারণা যে হচ্ছে যে এই যে দাম বাড়ানোর পরেই দেখা যায় আমদানিকারকরা বাজারে তেল সরবরাহ বাড়িয়ে দেয়। তো এবারও হয়তোবা তারা সেটার জন্যে, সেই সুযোগের জন্য অপেক্ষা করছে যে দাম বাড়ালে তারা ভোজ্য তেলের সরবরাহ বাড়াবে। এটা এক ধরনের টেকনিক হতে পারে, যেটা যে বাজারে ক্রাইসিস তৈরি করে সরকারকে চাপে ফেলে দাম বাড়ানোর একটা সুযোগ তারা খুঁজছে। এটা হচ্ছে যে ছোট ব্যবসায়ী, ডিলার, পাইকারি ব্যবসায়ী যারা, তাদের পর্যালোচনা এবং তাদের এটা একটা ধারণা। বাজারের কি পরিস্থিতি? আপনি তো নিশ্চয়ই সরজমিনে গিয়েছেন, ক্রেতা বিক্রেতা দুইজনের সঙ্গে কথা বলছেন, তারা কি বলছেন? ক্রেতা যারা, তারা তো বেশ ক্ষুব্ধ। কারণ হচ্ছে যে যেমন 5 লিটারের বোতলের গায়ে লেখা আছে 852 টাকা, কিন্তু কেউ তো এখন 852 টাকা কিনতে পারছে না। 880, 890 টাকার নিচে কেউই পাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে 900 টাকাও নিচ্ছে। এটা কি 5 লিটারের বোতল? 5 লিটারের বোতল। আর 1 লিটারের বোতলের দাম 175 টাকা, কিন্তু সেটা কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে 190 টাকা বা 185 টাকা, এর নিচে কেউ পাচ্ছে না। অনেক পার্থক্য দামে। যেহেতু লিটারে 10 টাকা, 8 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি, এরকম পার্থক্য অর্থাৎ বেশি নিচ্ছে ক্রেতার কাছ থেকে, সেক্ষেত্রে ক্রেতারা তো কিছুটা ক্ষুব্ধ হবেই। এবং বাজারে বেশিরভাগ সময়ে দেখা যাচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে দাম নিয়ে দর কষাকষি এবং বাকবিতণ্ডাও হচ্ছে। কারণ বিক্রেতারা বলছেন যে তারা গায়ে যে রেট লেখা আছে সেই রেটে ডিলার এবং কোম্পানিদের থেকে তেল নিচ্ছে, অতএব তাদের কিছু লাভ করতে হবে। সেক্ষেত্রে তারা বোতলের গায়ে যে রেট লেখা আছে তার চেয়ে বেশি নিচ্ছে। এই কারণে হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মাঝে মধ্যে তর্ক বিতর্ক ঘটছে, এমনও দেখা গেছে। বিক্রেতারা যে এই গায়ের রেট নিয়েই ডিলারদের কাছ থেকে নিচ্ছে, সেই প্রমাণ কি আপনি পেয়েছেন কিনা, বা তারা কি কোনো রসিদ দেখিয়েছে কিনা? রসিদ আসলে এটা ভোক্তা অধিদপ্তর থেকে বারবার রসিদ অর্থাৎ ক্যাশ মেমো সংরক্ষণ করার বিষয়ে একটা চাপ দেওয়া থাকে, বলা হয়, কিন্তু এগুলো আসলে খুচরা ব্যবসায়ীদের ক্ষেত্রে
রসিদ দেওয়া মেনটেন করাটা এটা আসলে অনেক টাফ হয়ে যায়, কারণ সে তো ছোট বিক্রেতা, তার সারাদিনে বেচা বিক্রি হয়, কাস্টমার একজনের পর একজন আসে, সেক্ষেত্রে তাদের জন্য কষ্ট হয়ে যায়। এটা তাদের পর্যবেক্ষণ, তাদের অভিযোগ। কেউ কেউ ক্যাশ মেমো সংরক্ষণ করে, বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না। জি, আরেকটি বিষয় জানতে চাই যে আমদানিকারকদের সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, তারা এই রমজানকে ঘিরে তাদের কি উদ্যোগ, তারা কি বলছেন, দাম বাড়বে কিনা এবং সংকট কি তৈরি হতে পারে কিনা, এই ধরনের কোনো আভাস কি তারা দিয়েছেন কিনা? আমদানিকারকরা বরাবরই বলে যে বাজারে ভোজ্য তেলের সরবরাহ আমরা বাড়াচ্ছি, সংকট হবে না। সংকট থাকলেও তারা বলবে যে আমরা তেল সরবরাহ করছি, অতএব সংকট তৈরি হবে না, কিন্তু বাজারে সংকট আছে। এই সংকট গত 10 দিন 15 দিন ধরে না, প্রায় 2 মাসেরও বেশি সময় ধরে কিন্তু সংকট তৈরি হয়েছে। এখন আমদানিকারকদের সাথে আমরা আমি বেশ গতকালকে 2-3 জন আমদানিকারকের প্রতিনিধির সাথে কথা বলছি। তো তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে আগামী 22 ফেব্রুয়ারির পর থেকে জাহাজ আসতে শুরু করবে 3-4টা কোম্পানি। আগামী 10-12 দিনের মধ্যে প্রায় 1.5 লাখ টন অপরিশোধিত তেল আসবে, এবং আসলে এই তেলটা, তাদের ভাষ্য যে তেল আসার পরে 4-5 দিনের মধ্যে পরিশোধন করে সেটা বাজারজাত করা সম্ভব। অর্থাৎ সব মিলিয়ে যেটা তারা আশ্বস্ত করছেন সেটা হচ্ছে যে 1 সপ্তাহের মধ্যে এই সংকটটা কেটে যাবে। রমজানকে ঘিরে দুটি সংস্থা কিন্তু বাজার মনিটর করে, সেই সংস্থাগুলোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? বাজার নিয়ে সবচেয়ে বেশি তদারকি বা মনিটরিং যেটাকে আমরা বলি না কেন, এটা সবচেয়ে বেশি করে ভোক্তা অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সংস্থাটি মূলত বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। এরা সরেজমিন বাজার তদারকি করে। তো তেল নিয়ে যখন বিভিন্ন অভিযোগ ওঠা শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে, তখন তারা গত 9 এবং 10 ফেব্রুয়ারি ঢাকা মহানগরের 4টা বড় বড় বাজার, কারণ বাজার, জিঞ্জিরা, মৌলভীবাজার, এই ধরনের বড় 4টা বাজার তারা পর্যবেক্ষণ করছে সরেজমিন। তো তাদের 3টা টিম পর্যবেক্ষণ করে যে একটা প্রতিবেদন তৈরি করছে, সেই প্রতিবেদনটা সমকাল পেয়েছে। তো সেখানে তাদের অবজারভেশনটা এমন যে ডিলার এবং খুচরা ব্যবসায়ীরা তারা বোতলের গায়ে যে রেট লেখা আছে সেটা মুছে ফেলছে, কিংবা সেটা ওই যে কাগজটা ছিল সেটা তুলে ফেলে তারা বেশি দামে বিক্রি করছে। আবার দেখা যায় কেউ বোতলের সাথে অন্য পণ্য যেমন চা পাতা কিংবা দুধের প্যাকেট কিংবা পোলাও চাল কিনতে কাস্টমারকে বাধ্য করছেন। এরকম বেশ কয়েকটা প্রমাণ তারা পেয়েছে। পাওয়ার পরে তারা এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করছে। পাশাপাশি আরেকটা প্রতিবেদন তার আগের সপ্তাহে আরেকটা প্রতিবেদন তৈরি করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এই সংস্থাটিও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটা প্রতিষ্ঠান। তারা সাধারণত আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজার পর্যালোচনা করে কমোডিটি, মানে নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য, সেই সব পণ্যের দাম কত হওয়া উচিত সেটা নির্ধারণ করে, সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়কে। তো ভোজ্য তেল নিয়ে তারাও একটা প্রতিবেদন তৈরি করছে, সেই প্রতিবেদনটাও সমকাল পেয়েছে। তো সেই প্রতিবেদনের মধ্যে তাদের অবজারভেশন হচ্ছে যে এরকম, এবার আমদানি গত বছরের এই সময়ের তুলনায় আমদানি দ্বিগুণ, পরিশোধন ক্ষমতাও অনেক বেশি। বাংলাদেশে যে মোটামুটি 12টা ছোট বড় মিলে 12টা প্রতিষ্ঠান ভোজ্য তেলের ব্যবসার সাথে জড়িত, এবং এলসিও খোলা হচ্ছে পর্যাপ্ত। সব কিছু মিলিয়ে বাজারে এখন যে সংকট চলছে, এটা কোনোভাবেই এই ধরনের সংকট তৈরি হওয়ার কথা না। ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ, সেখানে তারা বলছে যে এই যে একটা ঘাটতি তৈরি হয়েছে, এই ঘাটতির পিছনে হয়তোবা বাজারের চাহিদা এবং বাজারের সরবরাহ, এই দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকতে পারে। যেমন হয়তো চাহিদা আছে 5,000 টনের, সরবরাহ হচ্ছে 3,000 টন, এর সঠিক তথ্য জানা নাই, এই কারণে একটা গ্যাপ তৈরি হতে পারে। অথবা রমজানের আগে দাম বাড়তে পারে, এই প্রবণতা থেকে কেউ অসাধুতার পরিচয় দিতে পারে। অর্থাৎ দাম বাড়ানোর কৌশলে, দাম বাড়ানোর জন্য ডিলার বা আমদানিকারক কিংবা খুচরা ব্যবসায়ী, সব পর্যায়ের ব্যবসায়ী হয়তো মজুত করে রাখতে পারে। এই ধরনের একটা অসাধুতা বাজারে চলছে, এরকম তারা ধারণা করছে। আরেকটি বিষয় জানতে চাই যে সরকার বদলের পরেও কি এই সিন্ডিকেট মুক্ত করা গেল বাজারগুলো? এই আপনি যে প্রশ্নটা করছেন সেটা হচ্ছে যে ভোক্তা যারা বাজার করতে যান,
তারা প্রত্যেকে যে কোনো ক্রেতার সাথে কথা বললে কিন্তু তারা এই ধরনের অভিযোগ করেন যে আগে বিগত সরকারের সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হতো, বাজার সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়ানো হতো। এখন একটা বিপ্লবের গণ আন্দোলনের মুখে একটা সরকারের পতন হয়েছে, নতুন আর একটা সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকার যেহেতু কোনো পলিটিক্যাল না, এই সরকার একটা বিপ্লবী সরকার বলা চলে। তো জনগণের প্রত্যাশা, বিশেষ করে ভোক্তাদের প্রত্যাশা ছিল যে বাজার সিন্ডিকেট ভেঙে যাবে, বাজার ব্যবস্থাপনায় একটা আমূল পরিবর্তন আসবে, পণ্যের ন্যায্য মূল্য স্টাবলিশ হবে, কিন্তু সেটা আসলে দেখা যায়নি। যেমন ভোজ্য তেল নিয়ে এখনও সেই পুরনো ধারায় আছে। গত 3-4 বছর ধরেই আমরা দেখছি যে রমজানের আগে এই ধরনের দাম বাড়ানোর জন্য নানান ধরনের পায়তারা করে, নানান কৌশল করতে থাকে। যেমন কোম্পানিগুলো করে, তেমন ডিলাররা করে, তেমন খুচরা ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসায়ী ছোট থেকে বড় প্রত্যেক স্তরের ব্যবসায়ীরা কিন্তু এর সাথে জড়িত কম বেশ। তো তাতে করে ব্যবসায়ীরা লাভবান হলেও কিন্তু ভোক্তা আলটিমেটলি ক্ষতিগ্রস্ত। তাদের যে ভরসার জায়গাটা, যে সরকারের পট পরিবর্তনের পরে বাজার ব্যবস্থাপনা একটা ভালো পরিবর্তন আসবে, দাম কমে আসবে, সেটা কিন্তু হয়নি। তার মানে হচ্ছে যে অর্থাৎ সরকার যে সিন্ডিকেট যেটা আছে সেটা ভাঙতে পারেনি এখনও। এই সিন্ডিকেট ভাঙতে সরকারের কী ধরনের ভূমিকা রাখা উচিত এবং কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? সেজন্য আমরা অর্থনীতিবিদদের সাথে কথা বলেছি। অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই যে সিন্ডিকেট ভাঙা, এর জন্যই সরকারের কয়েকটি পদক্ষেপ নেওয়া দরকার ছিল। যেমন কোন পর্যায়ে আসলে আমদানি এবং মজুদের তথ্য, চাহিদা, আমদানি, মজুদ, সরবরাহ, এই যে 4টা স্তর, এই 4টা স্তরে কোন স্তরে কী ধরনের পণ্য আছে, পথিমধ্যে কী ধরনের পণ্য আছে, এই যে এই ডাটাগুলো সরকারের কাছে নাই। এই ডাটা মেনটেন করার জন্য সরকারের একটা ব্যবস্থাপনা থাকা দরকার। সফটওয়্যার বা যেটি হোক, তখন সরকার দেখতে পাবে যে এই গত 6 মাসে কত টন তেল আমদানি হয়েছে এবং সরবরাহ কতটুকু হয়েছে, কোম্পানিগুলোর মধ্যে কাছে মজুদ কতটুকু আছে। এই যথাযথ তথ্য থাকলে তাহলে ঘাটতি তৈরি হবে না। আর হচ্ছে যে আসলে সিন্ডিকেট হলেও সরকার কিন্তু বড় প্রতিষ্ঠান যারা, এদের বিরুদ্ধে কিন্তু উল্লেখযোগ্য ব্যবস্থা কিন্তু নিতে পারছে না। দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে পারেনি বিধায় কোম্পানিগুলো তারা আগের মতোই তাদের নিজস্ব গতিতেই ব্যবসা করছে। এই ক্ষেত্রে সরকার এখানে পারে নাই। অর্থনীতিবিদদের পরামর্শ হচ্ছে যে এই সিন্ডিকেটকে যে কোনোভাবে হোক সরকার ভাঙতে হবে। নিশ্চয়ই, সেটা আইন করে হোক, কিংবা বল প্রয়োগ করে হোক, কিংবা কৌশলে হোক, আর বুঝিয়ে শুনিয়ে হোক, যেভাবে হোক, নতুবা এটা থেকে যাবে এবং ভোক্তাদের দুর্ভোগ বাড়তে থাকবে। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার রমজানের আগে বেশ কিছু পদক্ষেপ নেবেন যেন এই সিন্ডিকেট ভেঙে যায় এবং সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে নিত্য পণ্যগুলো চলে আসে। জসিমউদ্দিন বাদল, সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।